ঠিক আছে, রেকর্ড হচ্ছে। এখন যে চ্যাপ্টারের পৃষ্ঠাটায় চলে যাই আমি। এটা 557 উপরে, আচ্ছা 557তে নিয়েছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, রেকর্ড হচ্ছে, ওকে। আমি স্টার্ট করতেছি, ঠিক আছে। এই চ্যাপ্টারটা হলো বেসিক্যালি তোমার ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সরি মেসেজ ছিল। হ্যাঁ, তো এই চ্যাপ্টারটা হলো তোমার ক্যাপিটাল স্ট্রাকচার নিয়ে, যে ক্যাপিটালের মধ্যে তোমার একটা ফার্মের যে ভ্যালু, ঠিক আছে। হ্যাঁ, তো একটা ফার্মের ভ্যালুটা ডিপেন্ড করে কিসের উপর, যে তার কত ডেট ফাইন্যান্সিং এবং ইকুইটি ফাইন্যান্সিং, সেটা দুটো মিলেই তো আলটিমেটলি ফার্মের অ্যাসেটটা আসতেছে। ওই ফার্মের যে মার্কেট ভ্যালু অফ অ্যাসেট, ঠিক আছে, ফার্মের অ্যাসেটের যে মার্কেট ভ্যালু, সেটাই ভ্যালু অফ দ্য ফার্ম, ঠিক আছে। এই অ্যাসেটটা ফাইন্যান্স হচ্ছে কি থেকে, ডেট থেকে এবং ইকুইটি থেকে। এখন কোনো কারণে যদি ইকুইটি বাড়ে, তার অর্থ ফার্মের ভ্যালুও বাড়তেছে, ঠিক আছে। সো এই ডেট এবং ইকুইটি মিলে, যেখানে যেমন এখানে দেখা যাচ্ছে বন্ড প্লাস স্টক, ঠিক আছে, মিলে তোমার আসতেছে ভ্যালু অফ ফার্ম। তো এই চ্যাপ্টারটা কি ডিসকাশন করতেছে? এই চ্যাপ্টারটা ডিসকাশন করতেছে তোমার হলো যে হোয়াট ইজ দ্য রাইট কম্বিনেশন, অথবা কি বলবো, কম্বিনেশন, রাইট ওয়ার্ডটা আসতেছিলাম, বলতে পারো যে সঠিক কম্বিনেশনটা কি হবে, যে কতটুকু ডেট কতটুকু ইকুইটি, ওটা নিয়ে অত ডিটেলসে যায়নি, বাট মানে ডেট বেশি নেওয়া বেটার হবে না ইকুইটি বেশি নেওয়া বেটার হবে, সো এই জিনিসটা কেমনে বুঝবো, ঠিক আছে। তো সেটা নিয়ে তোমার এই হলো এই ক্যাপিটাল স্ট্রাকচারের চ্যাপ্টার, ঠিক আছে। এখন হলো কি বিষয়টা, যেমন এই দুটো চিত্রটা দেখো তোমার। হ্যাঁ, এই দুটো চিত্রের মধ্যে দেখো, এখানে হলো তোমার স্টক, এটা বইয়েরই চিত্র, এটা ডিফারেন্ট কোনো চিত্র না, বইয়ের চিত্র, স্লাইডেও আছে। সো এখানে তোমার স্টক 40%, বন্ড হলো 60%, ঠিক আছে। আবার এটাতে স্টক 60, বন্ড 40%। হ্যাঁ, এখন দুটা বন্ড এবং স্টকের মানে ডেট এবং ইকুইটি দুটো ডিফারেন্ট কম্বিনেশন ইউজ করছে, ঠিক আছে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এর টোটাল ভ্যালু সেম থাকতেছে, টোটাল ভ্যালুটাকে মনে করো যে এরিয়া অফ দ্য সার্কেল, ঠিক আছে। এরিয়া অফ দ্য সার্কেল যদি সেম থাকে, এই দুটার এরিয়া অফ দ্য সার্কেল যদি সেম হয়, ঠিক আছে, তাহলে আলটিমেটলি তুমি বন্ড বেশি, ডেট বেশি নিচ্ছ না ইকুইটি বেশি নিচ্ছ, ঠিক আছে, সেইটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না। মানে হয়তো অতটা ম্যাটার করে না, কারণ তোমার ভ্যালু অফ দ্য ফার্ম সেম থাকতেছে। ভ্যালু অফ দ্য ফার্ম ইনক্রিজ করার অর্থ কি? ইনক্রিজ করার অর্থ তোমার যে সার্কেলের যে এরিয়াটা, এটা সার্কেলটা আরো বিগার হয়ে যাবে, একটা বিগার সার্কেল হবে, ঠিক আছে। সো বিগার সার্কেল হলে তখন তুমি ভ্যালু অফ দ্য ফার্ম ইনক্রিজ করতে পারবে। আচ্ছা একটা মিনিট দাঁড়াও, আমাকে একটু, জেরিন মিটিং এর বাইরে আছে, ও জিজ্ঞেস করতেছে। হ্যাঁ ঠিক আছে, তো জিনিসটা বলতেছিলাম যে তোমার ফার্ম ম্যানেজমেন্টের কি গোল। ম্যানেজমেন্টের গোল হলো এই ফার্মের ভ্যালুকে ইনক্রিজ করা, ঠিক আছে। তো যেই যদি আলটিমেটলি দেখা যাচ্ছে যে ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জের মাধ্যমে ফার্মের ভ্যালু ইনক্রিজ হচ্ছে না, তাহলে ডাজন্ট ম্যাটার যে কি ধরনের ক্যাপিটাল স্ট্রাকচার নিচ্ছ, ঠিক আছে। কিন্তু ক্যাপিটাল স্ট্রাকচার, যদি ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জের মাধ্যমে ফার্মের ভ্যালুতে এফেক্ট পড়তেছে, তাহলে ওই ধরনের রাইট ক্যাপিটাল স্ট্রাকচার নেওয়া, যেটার ফলে এই যে সার্কেলটা আছে, সার্কেলটার এরিয়া বড় হবে, ঠিক আছে। অর্থাৎ হলো তোমার যে বন্ড, ডেট এবং ইকুইটির যে টোটাল ভ্যালু, সেটা আলটিমেটলি বৃদ্ধি পাবে। বৃদ্ধি পাওয়া অর্থ তোমার ফার্মের ভ্যালু বাড়ছে, ঠিক আছে। তো এখানে দুটো জিনিস বলবো তোমার হলো, সেটা হলো দুই ধরনের ফার্মের কথা বলি, ঠিক আছে। একটা এমন ফার্ম যেটা হলো তোমার এটা তোমাকে আমি কলম দিয়ে লিখে দিব, টেক্সট করি। হ্যাঁ, এখানে আচ্ছা লিখি, সমস্যা নেই, একটা স্পেসে এটা একটু বড় করে নেই। হ্যাঁ, তো একটা ফার্ম যেটা হলো ধরো ডেট, মানে একটা ফার্ম যেটা শুধু ইকুইটি আছে, ঠিক আছে, তাহলে ওই ফার্মকে তুমি কি বলতে পারো? অল ইকুইটি ফার্ম। ওই ফার্মে কোনো ডেট ফাইন্যান্সিং নাই, অর্থাৎ হলো ওই ফার্মে যদি 100 টাকা মূলধন থাকে, মানে 100 টাকা হলো ফার্মের অ্যাসেট, ওই 100 টাকা পুরাটা হলো তার ইকুইটি দিয়ে ফাইন্যান্সিং করা হয়েছে, এর মধ্যে কোনো ধরনের ডেট নেওয়া হয়নি, ঠিক আছে। তো এটাকে আমরা অল ইকুইটি ফার্ম বলতেছি, ঠিক আছে।
এখন লেভার্ড ফার্ম কোনটাকে বলে? লেভার্ড ফার্ম বলে তোমাকে যে যদি ইকুইটির সাথে ডেটও থাকতেছে, ঠিক আছে, তখন আমরা এটাকে লেভার্ড ফার্ম বলতেছি। লেভারটা অর্থ হলো এই না যে তোমার সাথে ইকুইটি থাকতে হবে, মানে ডেট, লেভার্ডের অর্থ হলো মেইনলি তোমার ডেট আছে, ফার্মের ক্যাপিটাল স্ট্রাকচারে ডেট আছে, তার অর্থ লেভার্ড ফার্ম, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে এটা কি এরকম হওয়া পসিবল যে 100%ই ডেট, কোনো ইকুইটি নাই? এটা মানে থিওরিটিক্যালি পসিবল, বাট এটা সাধারণত হয় না, ঠিক আছে। 100% ডেট ওয়ালা ফার্ম মানে সেটা বেসিক্যালি একটা ব্যাংকরাপ্ট ফার্ম, ঠিক আছে। হ্যাঁ, টেকনিক্যালি ওটা একটা ব্যাংকরাপ্ট ফার্ম, ঠিক আছে। তো 100% ডেট ক্যাপিটাল স্ট্রাকচার, কারণ তার নিজের কোনো টাকা নেই, পুরো টাকাটা ধার করা টাকা, ঠিক আছে। তো লেভার্ড ফার্ম বলে বুঝতে পারতেছো বেসিক্যালি যে তোমার ইকুইটির সাথে ডেট ফাইন্যান্সিংও আছে, ঠিক আছে। আর অল ইকুইটি ফার্ম মানে কি বুঝতে পারতেছো? যে শুধুমাত্র সে ইকুইটির মাধ্যমেই ফাইন্যান্সিং করতেছে। হ্যাঁ, এটা শুধু ইকুইটি ফাইন্যান্সিং, আর এই ধরনের ফার্মে ইকুইটি প্লাস ডেট ফাইন্যান্সিং। এখন এটার আরেকটা আমাদের যে জিনিসগুলো খেয়াল রাখতে হবে হলো যে কি কি অল্টারনেটিভ নাম হতে পারে, কারণ কোশ্চেনে যে কোনো ধরনের নাম ইউজ করতে পারে। তো এটাকে যদি লেভার্ড বলা যায়, এটাকে তাহলে আনলেভার্ডও তো বলা যেতে পারে, তাই না? তাহলে এটাকে আমরা বলতে পারি যে আনলেভার্ড ফার্ম, ঠিক আছে। ওকে, যেটা বলতেছিলাম যে অল ইকুইটি ফার্মকে আমরা আনলেভার্ড ফার্ম বলতে পারি, আর লেভার্ড ফার্ম হলো যে ফার্মে ক্যাপিটাল স্ট্রাকচারে ডেট আছে, ঠিক আছে। দেন আরো কিছু ডিফারেন্স দেখাবো আস্তে আস্তে। তাহলে এখন তো আমি সহজে, এখানে অনেক লাইট পড়ে গেছে ফ্ল্যাশ লাইটের কারণে। আচ্ছা, এখানে যে জিনিসটা দেখাবো তাও বুঝে যাবে, সমস্যা নাই। এটা হলো তোমার দুটা ফার্ম, যেটা বলছি যে একটা ফার্মে কি ডেট নাই, আরেকটা ফার্মে হলো তোমার ডেট আছে, ঠিক আছে। তাহলে এখন দুটা ফার্মে আমরা সিনারিও দেখি যে একটা ফার্ম নো ডেট সিচুয়েশনের একটা ফার্ম, আরেকটা ফার্মে ডেট আছে, ঠিক আছে। ডেট আছে মানে এটা একটা লেভার্ড ফার্ম, ঠিক আছে। তাহলে এই 2 নাম্বার পেজে আমি দেখছি একটা লেভার্ড ফার্মের একটা সিচুয়েশন দেখাইছি, আর একটা ফার্মে এখানে একটা অল ইকুইটি ফার্মের একটা সিচুয়েশন দেখাইছি। আচ্ছা, একটা মিনিট, আমার কল আসতেছে, এটা মনে হয়, এক মিনিট দাও। হ্যালো, জি জি, হ্যালো, জি, 4 তলা থেকে ব্যাগ ফেলাচ্ছি, ওখানে টাকা থাকবে, আপনি ওই ব্যাগে দিয়ে দিন, ঠিক আছে। হ্যাঁ, জি জি, ঠিক আছে, জি জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, সরি, আমার একটা পার্সেল আসছিল তো, সমস্যা নেই। ওকে, যে জিনিসটা বলতে চাচ্ছি যে তোমার হলো কি বলতেছিলাম, হ্যাঁ, দুটা ফার্ম, একটা ডেট সিচুয়েশন, একটা নো ডেট সিচুয়েশনের ফার্ম, ঠিক আছে। নো ডেট সিচুয়েশন মানে এটা অল ইকুইটি ফার্ম, আর এটা হলো তোমার একটা ফার্ম হলো যেটা লেভার্ড ফার্ম, ঠিক আছে। আমি তো আনমিউট আছি না? হ্যাঁ, আনমিউট আছি, ঠিক আছে। ওকে, তো যেটা তোমার অল ইকুইটি ফার্ম, ঠিক আছে, অল ইকুইটি ফার্মের 3টা সিচুয়েশন দেখাইলো, যে রিসেশন, এক্সপেক্টেড, এক্সপানশন, ঠিক আছে। 3টা সিচুয়েশন বলতে কি, এই যে ইবিআইটি, ঠিক আছে, তো এই যে আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস, সেই জিনিসটা হলো যদি ইকোনমির অবস্থা ভালো থাকে তাহলে তার ইবিআইটি অনেক বেশি হবে, ইকোনমি যদি রিসেশনের মধ্যে তার ইবিআইটি কম হবে একটা, আর এটা হলো প্রজেক্টে যেটা এক্সপেক্ট করতেছে, ঠিক আছে। হ্যাঁ, তো 3 সিনারিও অ্যানালাইসিসের মতো 3 ধরনের ইবিআইটি দেখাইছে, এবং সেখান থেকে আলটিমেটলি আমি ইপিএস পর্যন্ত আসতেছি, ঠিক আছে। তো ইন্টারেস্ট তো বাদ দেওয়ার কিছু নাই, যেহেতু এটা অল ইকুইটি ফার্ম, তার অর্থ কোনো ডেট ফাইন্যান্সিং নাই। এই যে আমার 20,000 টাকা,
আমি বলি এই যে সম্পদ হলো টোটাল 20,000 টাকা, তো 20,000 টাকার পুরোটা ইকুইটি দিয়ে ফাইন্যান্সিং, ঠিক আছে। 400টা শেয়ার, পার শেয়ারের দাম 50 টাকা করে, ঠিক আছে, কোনো ডেট নাই। তো যেহেতু কোনো ডেট নাই, কোনো ডেটের ইন্টারেস্ট অ্যামাউন্টও নাই, ঠিক আছে। এখান থেকে আমি পাই যাচ্ছি নেট ইনকাম। নেট ইনকামকে আমি নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিলে আমি ইপিএস পেয়ে যাবো। নাম্বার অফ শেয়ার আমার কত, 400, তো সেটা দিয়ে ভাগ দিয়ে আমি ইপিএস গুলো পেয়ে গেছি, ঠিক আছে। নিচের আলোচনা এগুলোতে পরে আসতেছি। দেন হলো তোমার দেখো আরেকটা ফার্ম, যেটা লেভার্ড ফার্মের কথা বলছি। লেভার্ড ফার্মে হচ্ছেটা কি, এই যে লেভার্ড ফার্মের সিচুয়েশনটা এখানে ব্যাখ্যা করছি, যে আমার যে 20,000 অ্যাসেট ছিল, 20,000 অ্যাসেটের মধ্যে আমি পুরোটা ইকুইটি দিয়ে ফাইন্যান্সিং করতেছি না, ঠিক আছে। ধরো 8,000 টাকা আমি ডেট নিতেছি, বাকি টাকাগুলো আমি ইকুইটি দিয়ে ফাইন্যান্স করতেছি, ঠিক আছে। হ্যাঁ, অথবা আমি ধরো 20,000 ইকুইটি ফাইন্যান্স করে ফেলছিলাম, এর মধ্যে 8,000 টাকা আমি শেয়ার রিপারচেস করে নিতেছি, রিপারচেস করে ওই মানে ডেট ইস্যু করে শেয়ারটা রিপারচেস করতেছি। সহজ ভাষায় যদি বলি, ফার্ম ধরো একটা ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করতেছে মনে করো এরকম, ঠিক আছে, যে তার ইকুইটি ছিল শুধু, পরে সে ভাবলো যে সে ডেটও রাখবে। এখন সে ইকুইটিকে কেমনে ডেটে কনভার্ট করবে, কিছু শেয়ার সে রিপারচেস করে নিবে, সরি, ডেট আগে ইস্যু করবে, ডেট ইস্যু করে যে টাকাটা পাবে, আগে করুক পরে করুক, ডেট ইস্যু করে যে টাকাটা পাচ্ছে ওই টাকা দিয়ে আলটিমেটলি সে কিছু শেয়ার রিপারচেস করে নিবে, তাতে তার ইকুইটির যে শেয়ারগুলো, যে 400 শেয়ার মার্কেট থেকে কমে যাবে, আর বাকি টাকার তাহলে ডেট থাকতেছে, ঠিক আছে। তো এখানে বিষয়টা ওরকম যে তোমার ডেট 8,000 টাকার আর ইকুইটি 12,000 টাকা, ঠিক আছে। তো ইকুইটি যদি 12,000 হয় তাহলে শেয়ার কতগুলা, 240 শেয়ার। পার শেয়ারের দাম আমরা এখানে দেখছিলাম যে 50 করে, ঠিক আছে। ধরো শেয়ার প্রাইস সেমই আছে, তাহলে 12,000 ডিভাইডেড বাই 50 মানে 240 শেয়ার, ঠিক আছে। তাহলে আপাতত একটু মনে রাখো, যেটা যেহেতু লেভার্ড ফার্ম, মানে দুটার কিন্তু টোটাল অ্যাসেট সেম, এটা 20,000, এটারও 20,000 টোটাল অ্যাসেট, ঠিক আছে। তো দুটার যেহেতু টোটাল অ্যাসেট সেম, আর এটা হলো আনলেভার্ড ফার্ম আর এটা লেভার্ড ফার্ম, তাহলে স্বাভাবিকভাবে এটার নাম্বার অফ শেয়ারস বেশি হবে, 400টা শেয়ার নাম্বার অফ শেয়ার ডেট সিচুয়েশন, আর নো ডেট সিচুয়েশনে, আর ডেট সিচুয়েশনে নাম্বার অফ শেয়ার তোমার কম, 240টা শেয়ার, ঠিক আছে। তাহলে আমি এখানে আমার ইবিআইটি থেকে আমি ইন্টারেস্টের অ্যামাউন্টটা বাদ দিলাম, ইন্টারেস্টের অ্যামাউন্টটা আমার সেম থাকতেছে রিগার্ডলেস অফ দ্য সিচুয়েশন ইন দ্য ইকোনমিতে যে ধরনের সিচুয়েশনই থাকুক। আমার যে ডেট আমি কত নিছি, 8,000 টাকা, এই 8,000-এর উপর 8% ইন্টারেস্ট দিয়ে আমি ইন্টারেস্ট অ্যামাউন্টগুলো বাদ দিয়ে আমি নেট ইনকাম পেয়ে যাচ্ছি। এই নেট ইনকামকে এখন কিন্তু আমি 400 নাম্বার অফ শেয়ার দিয়ে ভাগ দিব না, কারণ আমার ডেট সিচুয়েশনে নাম্বার অফ শেয়ার কত, 240 শেয়ার। তাহলে প্রত্যেকটা নেট ইনকামকে আমি 240 শেয়ার দিয়ে ভাগ দিলে আমি ইপিএস গুলো পেয়ে যাচ্ছি। এখানে এইটার ইপিএস আমি দেখো, আগেও টোটাল অ্যাসেট 20,000 ছিল, এখনো টোটাল অ্যাসেট 20,000। ফার্ম কি করছে, জাস্ট ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করছে, কিছু অংশ সে ডেটে নিয়ে গেছে। হ্যাঁ, তো এই যে ক্যাপিটাল স্ট্রাকচার চেঞ্জ করছে, এটার ফলে কি লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? তো আমরা যদি একটু অ্যানালাইজ করি, মানে একটু যদি অবজার্ভ করি, অ্যানালাইজ বলা উচিত না জিনিসটাকে, অবজার্ভ করলে আমরা দেখতে পারবো যে ইপিএস আমার যে যখন আমার এক্সপেক্টেড এবং এক্সপানশন সিচুয়েশন ছিল, তখন আমার ইপিএস 5 এবং 7.5 যেটা ছিল, তো ডেট নেওয়ার ফলে মানে ফার্মকে লেভার স্ট্রাকচারে যাওয়ার ফলে যেটা হয়েছে যে ইপিএস আরো বৃদ্ধি পাইছে, কোন সিচুয়েশনে, এক্সপেক্টেড এবং এক্সপানশন সিচুয়েশনে। কিন্তু রিসেশন সিচুয়েশনে তোমার ইপিএস আরো কমছে, 1.5 তো আগে কত ছিল, 2.5, ঠিক আছে। তাহলে কোনো ক্ষেত্রে বাড়তেছে, কোনো ক্ষেত্রে কমতেছে, ডেট নেওয়ার ফলে তোমার ইপিএস কোনো ক্ষেত্রে বাড়তেছে, কোনো ক্ষেত্রে কমতেছে। এটা কখন বাড়বে কখন কমবে, এটা কি রিসেশনের উপর ডিপেন্ডেন্ট? বেসিক্যালি এটা রিসেশনের উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। তোমার রিসেশনেও পজিটিভ ইপিএস আসতে পারে, বা নেগেটিভ, মানে বাড়তে পারে ইপিএস, আবার এক্সপেক্টেড সিচুয়েশনেও তোমার ইপিএস কমতে পারে, ঠিক আছে। হ্যাঁ, বিষয়টা হলো এটা ডিপেন্ড করে তোমার রিটার্ন অন অ্যাসেট, এই আরও এটা কি আফটার ট্যাক্স কস্ট অফ ডেটের সাথে ডেটের চেয়ে বড় কিনা। আচ্ছা, এই যে দুটো ম্যাথ দেখাইলাম, এই দুটো ম্যাথে দেখো আমি নেট ইনকাম বের করার জন্য শুধু ইবিআইটি থেকে ইন্টারেস্ট বাদ দিছি, ট্যাক্স বাদ দেইনি। ট্যাক্সের এফেক্টটা আপাতত এখানে ইগনোর করা হয়েছে, যে ধরো কোনো ট্যাক্স নাই, ঠিক আছে। তো রিটার্ন অন অ্যাসেটটা কেমনে বের করছে, অ্যাসেট নিচে মানে 20,000 অ্যাসেটের যে অ্যামাউন্ট, আর উপরে ইবিআইটি, ঠিক আছে। যেমন রিসেশনের তাহলে রিটার্ন অন অ্যাসেট কত হবে, 1,000 ডিভাইডেড বাই 20,000। এক্সপেক্টেড সিচুয়েশনের আরওআই কত হবে, 2,000 ডিভাইডেড বাই 20,000। এভাবে করে আমার আরওআই গুলা বের করছে। এখন আমার যেহেতু ট্যাক্স সিচুয়েশন বলা নাই, তাহলে আমার কস্ট অফ ডেটই আমি ধরবো, আফটার ট্যাক্স কস্ট অফ ডেট ধরার আমার কিছু সুযোগ নাই, যেহেতু ট্যাক্সের কথা বলা নাই। ট্যাক্সের কথা বলা থাকলে আফটার ট্যাক্স কস্ট অফ ডেট ধরবো। আমাদের কস্ট অফ ডেট হলো আমার ইন্টারেস্টের অ্যামাউন্টটা, কত করে ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়, 8% করে। এখন দেখো যে আমার এই যে আরওএ, এই দুটা আরওএ আমার কস্ট অফ ডেটের চেয়ে বড়, 8%-এর চেয়ে বড়, বাট এটা 8%-এর চেয়ে ছোট। সো এটাই হলো মেইন মানে বিষয়টা, যে মেইন ফ্যাক্টরটা, যেটা হলো কি তোমার আরওএ যখন তোমার কস্ট অফ ডেটের চেয়ে বেশি হবে, তখন ফার্ম মানে লেভারেজ নেওয়া, ঠিক আছে, অথবা লেভার্ড ডেট নেওয়া ফার্মের জন্য তখন সুবিধাজনক, ঠিক আছে। যদি আরওএ কস্ট অফ ডেটের চেয়ে বেশি হয়, তাহলে মানে রিটার্ন অন অ্যাসেট যদি কস্ট অফ ডেটের চেয়ে বেশি হয়, তাহলে ফার্ম ইকুইটি স্ট্রাকচার থেকে ডেট স্ট্রাকচারে মানে ডেট ফাইন্যান্সিং আরো বাড়াচ্ছে, ঠিক আছে। লেভারেজ যদি আরো বাড়ায়, তাহলে সেটা ফার্মের জন্য
পজিটিভ জিনিস, ঠিক আছে, হ্যাঁ সুবিধাজনক, ঠিক আছে। কখন? যখন আমার আরও কস্ট অফ ডেটের চেয়ে বেশি, ঠিক আছে, যখন আমার আরও কস্ট অফ ডেটের চেয়ে কম, তাই আরও এটা তোমার এখানে ইবিআইটি দিয়ে বের করতেছে, তো এটার উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো এই আরও এবং কস্ট অফ ডেটের যে পার্থক্য, সাখাওয়াত, এটাকে কিছু বলছো? আর ওই কি ইবিআইটি দিয়ে বের করতেছে নাকি নেট ইনকাম দিয়ে বের করতেছে? কারণ ইবিআইটি তো দুই জায়গায় সমানই ছিল, আর ওই হ্যাঁ, তো আমরা কিন্তু নেট এখানে ইনকাম বুঝতে দিয়ে বের হবে, করি না, শোনো, পরেরটা তো দুই ওই যে জায়গায় ইবিআইটি ইবিআইটি দিয়ে ইন্টারেস্ট। বের করছে, ইবিআইটি দিয়ে বের করছে, কিন্তু এখানে দুই জায়গায় ইবিআইটি সমান থাকলেও প্রথম সিচুয়েশন যখন তোমার নোডের সিচুয়েশন অল ইকুইটি ফান্ড, সেখানে তো তোমার কস্ট অফ ডেটের কোনো বিষয় নাই। দেখো এখানে আরও সেম, কিন্তু এখানে তুমি যে কস্ট অফ ডেটের সাথে কম্পেয়ার করবা, এখানে তো তোমার কোনো কস্ট অফ ডেটই নাই, তুমি তো ডেট ফাইন্যান্সিংই করনি, বুঝতে পারছো? তো এখানে তোমার আরো কি কস্ট অফ ডেটের চেয়ে গ্রেটার কিনা সেটা দেখার কিছু নাই। এখানে বিষয়টা হলো যখন তুমি একটা লেভার্ড ফার্মে ওই জিনিসটা দেখবা, যে একটা লেভার্ড ফার্মে মানে তুমি ডেট নেওয়াটা কি সুবিধাজনক কিনা, তখন তুমি দেখতে পাচ্ছ যে তখন দেখবা যে আরো কস্ট অফ ডেটের চেয়ে বেশি কিনা। এটা তো আনলেভার্ড ফার্ম, এখানে তো তোমার কোনো কস্ট অফ ডেটই নাই, কারণ তুমি ডেটই ফাইন্যান্সিং করো নেই। আর আরো কিন্তু সেমই আছে, দেখো 5-10% আর 15%, ঠিক আছে, এখানে 5-10 and 15%। দেন হলো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আরও এবং কস্ট অফ ডেটের যে পার্থক্য, এটাকে বলা হয় কুশন। তো এই কুশন যত বড় হবে ইপিএস তত বড় হবে, ঠিক আছে। আহ, এটা পড়ে নিও। এখানে দেন বিপির বিষয়টায় আসি, ব্রেক ইভেন পয়েন্ট, ঠিক আছে। বিপিটা কেমনে বের করবো? আচ্ছা, বিপিটা বেসিক্যালি কি বোঝাচ্ছে? দেখো এখানে আমরা দুটো সিচুয়েশন দেখাইছি, ডেট দেখাইছি, নো ডেট দেখাইছি। অর্থাৎ একটা আনলেভার্ড ফার্মের দেখাইছি, মানে একটা ফার্মের দুই ধরনের ক্যাপিটাল স্ট্রাকচার সিচুয়েশন দেখাইছি, যে ওই ফার্মটা যদি ডেট নেয়, মানে তার 20,000 অ্যাসেট আছে, এখন সেটা সে কি ধরনের ক্যাপিটাল স্ট্রাকচার করবে। এখন নো ডেট সিচুয়েশনে কিরকম আর ডেট সিচুয়েশনে কিরকম, দু ধরনের কথাই বলছি, ঠিক আছে। তো ব্রেক ইভেন পয়েন্ট বলতেছে যে ইবিআইটির অ্যামাউন্ট কত থাকলে তোমার নো ডেট অ্যান্ড ডেট সিচুয়েশন দুটার ক্ষেত্রে ইপিএস সেম, ঠিক আছে। মনে করো এই যেমন এখানে ইবিআইটি 2,000, ইবিআইটি যদি 2,000 থাকতেছে, তখন আমার ডেট সিচুয়েশনে ইপিএস কত আসতেছে? 5.67। আর ইবিআইটি 2,000-এর সময় আমার নোডের সিচুয়েশনে ইপিএস কত আসতেছে? 5 আসতেছে। দুটার ইপিএস কি সেম আসছে? দুটার ইবিআইটি কিন্তু সেম, কিন্তু ইপিএস কিন্তু সেম আসেনি, ঠিক আছে। তো ইবিআইটি কোন পর্যায়ে থাকলে ইপিএস তোমার সেম আসতেছে? ইপিএস সেম আসার অর্থ কি? অর্থ হলো এইটা যে তুমি ডেট বেশি নিচ্ছ না ইকুইটি বেশি নিচ্ছ, ঠিক আছে, কোন কম্বিনেশন ফর্ম করতেছো এটা ম্যাটার করতেছে না, ঠিক আছে। তাহলে ওটাকেই আমার ব্রেক ইভেন পয়েন্ট বলতেছে। ব্রেক ইভেন পয়েন্ট হলো ওই পয়েন্ট যেই পয়েন্টে আমার আহ, আমার বেসিক্যালি ব্রেক ইভেন পয়েন্ট হলো তোমার ইবিআইটি। তো ইবিআইটি কত হলে তোমার ইপিএস এর ভ্যালু নো ডেট অ্যান্ড ডেট সিচুয়েশন উভয় ক্ষেত্রেই তোমার ইপিএস এর ভ্যালু সেম আসতেছে, ঠিক আছে। তাহলে এই যে এখানে আমরা দেখলাম, আমরা যদি এখন তিনটা গ্রাফটা কেমনে আসছে যদি বুঝতে চাও, আমাদের ইবিআইটি দুই ক্ষেত্রেই কি ছিল? 1,000, 2,000 এবং 3,000, এই তিনটা সিচুয়েশন ছিল। তো এটা তো ইবিআইটির লাইন, আমি এখানে 1,000, 2,000, 3,000 বসাইছি, ঠিক আছে। আর এটা আমার ইপিএস এর লাইন, ঠিক আছে। তো ইপিএস এর লাইনে আমি ইপিএস যেগুলো আমি বের করছিলাম সেইগুলা বসাইছি, যে এই 1,000, 2,000, 3,000-এর এগেনস্টে ডেট সিচুয়েশনে ইপিএস কি কি ছিল ওই পয়েন্টগুলো বসে একটা লাইন পাইছি। আর আবার এই 1,000, 2,000, 3,000-এর এগেনস্টে নোডের সিচুয়েশনে ইপিএস কি ছিল সেটার একটা পয়েন্টগুলো যোগ করে একটা লাইন পাইছি, ঠিক আছে। এখানে ইন্টারেস্টিংটা কি জিনিস, এটা তো ব্রেক ইভেন পয়েন্ট, এটা তো বুঝছো, ঠিক আছে। ইন্টারেস্টিং জিনিস হলো এটা যে ডেট সিচুয়েশনে দেখো এটা নামতে নামতে এক জায়গায় নেগেটিভও চলে আসতেছে এই 640-এর পর থেকে, ঠিক আছে। 640 যদিও বইয়ে লেখা ছিল না, ওখানে কোনো মানে ফিগার লেখা ছিল না, আমি এটা বের করে লিখে দিচ্ছি, ঠিক আছে। সরি, বের করা লাগেনি, এটা তো আছেই, আমি বুঝাচ্ছি এটা। এই পয়েন্টের পর থেকে হলো তোমার কি নেগেটিভ হয়ে যাচ্ছে, কি নেগেটিভ হয়ে যাচ্ছে? ইবিআইটি নেগেটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ কি? অর্থাৎ হলো তোমার সরি, ইপিএস নেগেটিভ হয়ে যাচ্ছে। অর্থাৎ ইবিআইটি 640-এর কম হলে তোমার ইবিআইটি, সরি, ইবিআইটি 640-এর চেয়ে কম হলে তখন তোমার কি ইপিএস নেগেটিভ হয়ে যাচ্ছে। কখন? ডেট সিচুয়েশনে। ডেট সিচুয়েশনে তোমার ইবিআইটি 640-এর নিচে নামলে কি হয়ে যাচ্ছে? ইপিএস নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা কেন? এর কারণ হলো এই 640-এর অ্যামাউন্ট হলো ইন্টারেস্ট অ্যামাউন্ট। তোমার ইবিআইটি 5,000 থাক, 20,000 থাক, আর 500 থাক, যাই থাক, তোমার ইন্টারেস্টের অ্যামাউন্টটা ফিক্সড, ওই অ্যামাউন্ট তোমার দেওয়া লাগবে, ঠিক আছে। যখন তোমার আর্নিংস বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্সেস ইন্টারেস্টের অ্যামাউন্টের চেয়েও লোয়ার হয়ে যাবে, তখন আলটিমেটলি তখনও তোমার ইন্টারেস্ট পুরোটা দেওয়া লাগবে। তো আলটিমেটলি কি হয়ে যাচ্ছে? তোমার ইপিএসটা স্বাভাবিকভাবে নেগেটিভ চলে আসতেছে, অথবা নেট ইনকামও নেগেটিভ চলে আসতেছে। সো এই পয়েন্টের পর থেকে তোমার আলটিমেটলি নেগেটিভ হয়ে গেছে ডেট সিচুয়েশনে।
ঠিক আছে। এখন এই যে এটা যে ব্রেক ইভেন পয়েন্টের ইবিআইটি কত 1600, এটা কেমনে বের করছি? ঠিক আছে, এটা বের করছি হলো বেসিক্যালি, আমি অনেক কিছু একসাথে গুছায় বলতেছি, তোমাদের যদি কিছু মনে না থাকে আবার রেকর্ড শুনে নিতে পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা ইবিআইটি মানে ব্রেক ইভেন পয়েন্ট ইবিআইটি কেমনে বুঝবো? ঠিক আছে, আমরা কি বলছি যে কখন ফার্মের জন্য ডেট সিচুয়েশন নোডের সিচুয়েশনের চেয়ে ভালো, কখন? যখন আরও এ গ্রেটার দেন কস্ট অফ ডেট, তখন ডেট সিচুয়েশন নোডের ডেট সিচুয়েশন চেয়ে ভালো। বিপি হলো কখন সমান, কোনো সিচুয়েশনই এক সিচুয়েশন চেয়ে বেটার না। ঠিক আছে, তাহলে আমার বিপি বের করতে হলে আমার বুঝতে হবে যে বিপি সিচুয়েশনে আমার আরও এ কস্ট অফ ডেটের চেয়ে কি বেশি না, কমও না, সমান। আমার বিপিতে আরও এ কস্ট অফ ডেটের চেয়ে সমান, কস্ট অফ ডেটের সাথে সমান, আফটার ট্যাক্স কস্ট অফ ডেটের সাথে সমান। ঠিক আছে, আমি যেহেতু ট্যাক্সের কথা এই কোশ্চেনে নাই, তাহলে কস্ট অফ ডেট যেটা আছে সেটাই আসবে। কস্ট অফ ডেট কত? 8%। তো যদি আমার বিপিতে আরও এ যদি কস্ট অফ ডেটের সমান হয়, তাহলে আমার কস্ট অফ ডেট যদি 8% হয়, আমার আরও এও 8% হবে। ঠিক আছে, আরও এ মানে কি? রিটার্ন অন অ্যাসেট। এটা কেমনে বের করছিলা? ইবিআইটি দিয়ে বেসিক্যালি বের করছিলা। তো একইভাবে এই রিটার্ন অন অ্যাসেটকে, হ্যাঁ, রিটার্নটা কেমনে বের করছিল? বেসিক্যালি ইবিআইটি, রিটার্ন বলতে ইবিআইটি, এখানে বলতে পারো ইবিআইটি অন অ্যাসেট। হ্যাঁ, এভাবেই তো বের করছো, তাই না? তো অ্যাসেটের উপর ইবিআইটি। তো যদি ব্রেক ইভেন পয়েন্ট ইবিআইটি বের করতে চায়, তাহলে টোটাল যে অ্যাসেট, ঠিক আছে, টোটাল অ্যাসেট কত? 20,000। এই 20,000কে তুমি তোমার এই কত পার্সেন্ট রিটার্ন অন অ্যাসেট কত? 8%। এই 8% গুণ দিলে তুমি পেয়ে যাচ্ছ তোমার ব্রেক ইভেন পয়েন্ট ইবিআইটি। ঠিক আছে, তো এটা একটা মেথড ইবিআইটি বের করার। আরে আল্লাহ, আচ্ছা না সমস্যা নাই, আমি বলতেছি। হ্যাঁ, তো কি হলো? আচ্ছা, এখন ব্রেক ইভেন পয়েন্টে যে তোমার দুটারই ইপিএস সমান, ঠিক আছে, এটা কেমনে দেখাচ্ছে? এইটা হলো তোমার ইয়ে দিয়ে এটা হলো বের করে দেখাইছে যে তোমার দেখো দুটারই ইবিআইটি সেম, মানে ব্রেক ইভেন পয়েন্টে আমার ইবিআইটি কত আসছে? ব্রেক ইভেন ইবিআইটি আসছে 1600। এই ইবিআইটিতে যে আমার দুইটার ইপিএস সেম, দুই সিচুয়েশনে ইপিএস সেম, এটা দেখাইছে। আমি 1600 ইকুইটি বসাইছি, ইবিআইটি বসাইছি। যেহেতু অল ইকুইটি ফার্মে আমার কোনো ইন্টারেস্ট বাদ যাবে না, নেট ইনকাম 1600, আমি 400 দিয়ে ভাগ দিব, তখন আমার ইপিএস চলে আসবে, নাম্বার অফ শেয়ার 400। আবার যখন লেভার্ড ফার্ম, তখন আমি ইন্টারেস্ট বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকতেছে সেটাকে, নাম্বার অফ শেয়ার এখন আমার কম 240টা। হ্যাঁ, এটা কেন কম আগে বুঝাইছি অলরেডি। ভাগ দিলে আমার 4, দুই ক্ষেত্রে আমার সেম আসতেছে। যখন আমার ইবিআইটি 1600, ইবিআইটি 1600 হইলে তখন আমার ইপিএস সেম আসতেছে অল ইকুইটি ফার্মে। ঠিক আছে, সেমের ভ্যালুটা কত? 4। ঠিক আছে, তো এই দেখো এই জায়গায় কিন্তু 4 পয়েন্ট আসছে। ঠিক আছে, 4 ইপিএস। ঠিক আছে, দেন হলো তোমার এমএম প্রপোজিশন, মডিগ্লানি মিলার প্রপোজিশন। এর আগে একটা জিনিস আছে খুব সম্মত, হোমমেড লেভারেজ। হ্যাঁ, তো আজকে আমি একটু তার আছে, হয়তো জিনিসটা বুঝাবো না, কারণ ওটা আমার কাছে মনে হয়েছে অতটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, মানে স্কিপ করার মতো আমি সেই জিনিসটা বুঝতে চাচ্ছি না, বাট আমি বুঝতে চাচ্ছি ওটা স্যার অত জোর দিয়ে পড়ায়নি। আর ম্যাথ যেগুলো এসডব্লিউ দিচ্ছে ওগুলো কোনোটাই, বা করাইছে 2-1 দিনে, ওগুলো কোনোটাই হোমমেড লেভারেজের ম্যাথ ছিল না। ঠিক আছে, তো আপাতত অন্য জিনিসগুলো আগে কভার করি, এখান পরে আমি এক্সারসাইজে যাব। ঠিক আছে, এই চ্যাপ্টার নিয়ে বেশিক্ষণ ডিসকাশন হবে না, প্রথম পর দেখবা চ্যাপ্টারই শেষ। ঠিক আছে, কারণ আমি বললাম তো একদম শর্টে সামারিটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে আমি একদম সামারি এঁকে ফেলছি মোটামুটি। কেমনে সামারি আসছে? এখন তুমি দুটা সিচুয়েশনের কথা ভাবো। ঠিক আছে, এখন মডিকেলিয়ানি মিলার প্রপোজিশনের কি কি অ্যাজাম্পশন আছে, যে হোমোজিনাস হতে হবে প্রোডাক্ট, মার্কেট পারফেক্ট হতে হবে, ওই ডিসকাশনে আমি যাচ্ছি না, ওগুলো তোমরা পড়ে নিও। ঠিক আছে, হ্যাঁ, তো আমি মেইন থিওরিতে আসতেছি। ঠিক আছে, যে মডিকুলার মেপরের দুটা সিচুয়েশনের কথা চিন্তা করো। আমি আগে বলছিলাম কি দুটা সিচুয়েশনের কথা, আনলেভার্ড ফার্ম আর লেভার্ড ফার্ম। ঠিক আছে, এখন দুটা সিচুয়েশনের কথা চিন্তা করো, যে নো ট্যাক্স সিচুয়েশন এবং ট্যাক্স সিচুয়েশন। ঠিক আছে, নো ট্যাক্স সিচুয়েশন এতক্ষণ দেখাইছি, যদি ট্যাক্স থাকে কি হবে, না থাকলে কি হবে। ঠিক আছে, আমি পাশাপাশি লিখছি, তাহলে জিনিসটা কম্পেয়ার করা ইজি হবে। এখন যে জিনিসটা বলতেছে মডিকুলারি মিনিমাম প্রপোজিশনে, যে যখন কোনো ট্যাক্স থাকবে না, তখন ভ্যালু অফ লেভার্ড ফার্ম ইজ ইকুয়ালস টু দ্য ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম। ঠিক আছে, ফার্ম ভ্যালু ইজ নট এফেক্টেড বাই লেভারেজ, অর্থাৎ ফার্মের ভ্যালু সেম থাকবে। তুমি 60% ডেট নাও, 80%, 90%, 20%, যে ধরনের ডেটই নাও। ঠিক আছে, তোমার ভ্যালু অফ লেভার্ড ফার্ম এবং ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম, যদি আনলেভার্ড ফার্ম মানে কি 100% ইকুইটি, 0% ডেট। ঠিক আছে, দুটার ভ্যালুই তোমার সেম আসবে। তো ফার্ম ভ্যালু ইজ নট এফেক্টেড বাই লেভারেজ, কখন? যখন কোনো ট্যাক্স এর কথা বলা নাই, বা সিচুয়েশন নিয়ে বলছে যে ট্যাক্স এফেক্ট ইগনোর করতে। ঠিক আছে, তো এটা হলো তোমার নো ট্যাক্স সিচুয়েশন। ট্যাক্স সিচুয়েশনে কি হচ্ছে? ট্যাক্স সিচুয়েশনে ভ্যালু অফ লেভার্ড ফার্ম ভ্যালু অফ আনলেভার্ড ফার্মের চেয়ে কি বেশি? কত বেশি? ভ্যালু অফ আনলেভার্ড ফার্মের সাথে আমরা যে জিনিসটা যোগ করব সেটাকে বলা হয় ট্যাক্স শিল্ড। ঠিক আছে, ট্যাক্স শিল্ড আমরা কেমনে বের করব? এই যে ট্যাক্স যে রেটটা আছে, এটাকে অ্যামাউন্ট অফ ডেট দিয়ে গুণ দিব। ঠিক আছে, আমার যে ডেটের অ্যামাউন্ট, যেমন ডেটের অ্যামাউন্ট আমার আগের অঙ্কে কত ছিল? 8,000 ছিল। ট্যাক্সের কোনো অ্যামাউন্ট বলেনি, ট্যাক্স পার্সেন্টেজ বলা ছিল না, বাট ডেট কত ছিল? 8,000 টাকা ডেট নিচ্ছি, ওর ডেটের অ্যামাউন্টকে ট্যাক্স রেট দিয়ে গুণ দিলে
যে ভ্যালুটা আসছে সেটার সাথে তুমি আনলেভার্ড ফার্মের যে ভ্যালু বের করছো সেটা যোগ করলে তখন লেভার্ড ফার্মের ভ্যালু চলে আসতেছে। তাহলে কি আসতেছে কনক্লুশন, যে ফার্মের ভ্যালু ইনক্রিজেস উইথ লেভারেজ। ঠিক আছে, কারণ কি তুমি যদি যত লেভারেজ বাড়াবা, হ্যাঁ, তত তোর অর্থ কি তোমার ডেটার অ্যামাউন্ট বাড়তেছে, তত তো আলটিমেটলি ভ্যালু অফ লেভার্ড ফার্মও তত বাড়তেছে। ঠিক আছে, তাহলে ট্যাক্স সিচুয়েশনের ক্ষেত্রে তুমি যত ডেট বাড়াবা তোমার ফার্মের ভ্যালু তত বাড়তেছে। ঠিক আছে, তাহলে এই দুটো আমাদের পয়েন্ট শেষ। ঠিক আছে, এটা এই দুটো হলো এমএম প্রপোজিশন 1 ইন নো ট্যাক্স সিচুয়েশন, এটা হলো এমএম প্রপোজিশন 1 ইন ট্যাক্স সিচুয়েশন। এটা হলো, এখন যাচ্ছি প্রপোজিশন 2 তে। প্রপোজিশন টি কি, 2টা কি, এইটা হলো তোমার এখানে প্রত্যেকটা জিনিস বুঝতে হবে তোমার। এই জিনিসটা ভুলে আবার ভুল জিনিস লিখছি, এটা ডি হবে, আর ডি কারেক্ট করা হয়নি বলে, এটা টাইপিং মিস্টেক কাইন্ড অফ বলতে পারো, লিখতে যায় একটু ভুল লিখছিলাম, আবার তোলার সময় ভুল লিখে দিয়েছিলাম। এটা আর ডি, ঠিক আছে, আর এস না। এখানে হলো কি বেসিক্যালি এই জিনিসটা বুঝাইতে হবে। আমি যেমন দুটা ডিফারেন্স লিখছিলাম, আচ্ছা ওই জায়গায় লিখতে হবে বিষয়টা এরকম না, বাট তাও লিখতে পারি ওখানে। মানে আচ্ছা এটা তো ইজি হয়ে গেল কেমনে, ডাবল তো আমার কথা। যাই হোক, এক মিনিট নিচে আসি একটু, এখান থেকে দেখাই তোমাদের। ওকে, আচ্ছা আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি যে এখানে হলো তোমার এই যে এটা আর এস না, একটু ভুল আছে, আর ডি হবে। ঠিক আছে, এটা ডি হবে। এটা আরডি। ঠিক আছে, তাহলে আরডি কি, আরডি হলো কস্ট অফ ডেট। ঠিক আছে, আর ও মাইনাস আরডি। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা আর ও এবং কি, আর ও কি এবং আর এস কি, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আর ও হলো একটা কয়েকটা জিনিস আমি বলে নিই, সবসময় অল্টারনেটিভ নামগুলো মাথায় রাখতে হবে। এই যেমন বি বাই এস লিখছে, এটা হলো ডেট টু ইকুইটি রেশিও, মানে বন্ড হোল্ডার্স ডিভাইডেড বাই স্টক হোল্ডার্স। ঠিক আছে, এরকম আর কি কাইন্ড অফ, বন্ড হোল্ডার্স স্টক হোল্ডার্স ইকুইটি, আর এটা হলো বন্ড হোল্ডার্স প্রপোর্শন। এখন এটাকে তুমি ডি বাই এও লেখা যায়, মানে ডেট বাই ইকুইটি, সহজ কথা এটা ডেট টু ইকুইটি রেশিও। ঠিক আছে, আবার এই যে আর এস লেখছে, মানে এটা হলো রিটার্ন অফ স্টক হোল্ডার্স। ঠিক আছে, এখন এটাকে আর ইও লেখা যায়, মানে রিটার্ন অফ ইকুইটি হোল্ডার্স। ঠিক আছে, তো এই জিনিসগুলো বুঝতে হবে। আর এই আর জিরো কে, আচ্ছা আর জিরো কে তো নর্মালি আর জিরোই বলে, বাট অন্য নাম, যাই হোক ওই জিনিস আলোচনার পরে আসতেছি। আচ্ছা আর জিরোটা কি, আর জিরো হলো তোমার একটা আনলেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি। বোঝার চেষ্টা করো, একটা ফার্ম, যেই ফার্মে কোনো ডেট নাই, ঠিক আছে, ওই ফার্মের কস্ট অফ ইকুইটি কিরকম হবে। হ্যাঁ, মানে ওই ফার্মের, আচ্ছা আগে এই জিনিসটা বুঝতে হবে কস্ট অফ ক্যাপিটালটা কি। কস্ট অফ ক্যাপিটাল হলো তোমার ডেট থেকে কি পরিমাণ ফাইন্যান্স করতেছো, আর ইকুইটির ডেট ফাইন্যান্সিং এর যে কস্ট আর ইকুইটি ফাইন্যান্সিং এর যে কস্ট, সবগুলা কস্ট একসাথ করে টোটাল তোমার কস্ট অফ, টোটাল কস্টের রেট কত, সেটা হলো তোমার কস্ট অফ ক্যাপিটাল। ঠিক আছে, বা আমরা এটাকে ওয়েটেড অ্যাভারেজ কস্ট অফ ক্যাপিটাল দিয়ে বের করি, ডাব্লিউএসসিসি। ঠিক আছে, এখন চিন্তা করো একটা ফার্ম, যেই ফার্মে শুধু ইকুইটি আছে, ওই ফার্মে কোনো ডেট নাই, তাহলে ওই ফার্মের যে কস্ট অফ ইকুইটি, সেটা কি কস্ট অফ ক্যাপিটালের সমান হবে না? অবশ্যই কস্ট অফ ক্যাপিটালের সমান হবে, কারণ কস্ট অফ ক্যাপিটালের মধ্যে আসে যে ফার্ম যত ধরনের ফাইন্যান্সিং করছে সব ধরনের ফাইন্যান্সিং এর কস্টকে একসাথ করে, হ্যাঁ, কত কস্টটা আসতেছে ফাইনাল কস্টটা, ঠিক আছে, সেটার একটা রেট। ঠিক আছে, এখন যখন একটা ফার্মের শুধু ইকুইটি আছে, সেই ফার্মের কস্ট অফ ইকুইটিটা কি তোমার, মানে অল ইকুইটি ফার্মের কস্ট অফ ইকুইটি বা আনলেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি। ঠিক আছে, অল ইকুইটি বা আনলেভার্ড ফার্ম তো একই কথা। তো আনলেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি সমান কি, আনলেভার্ড ফার্মের কস্ট অফ ক্যাপিটাল। আনলেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি যদি কোশ্চেনে বলা থাকে, তাহলে যা কস্ট আনলেভার্ড ফার্মের ডাব্লিউএসএসসি যদি বলে দেয়, তাহলেও একই কথা, বা কস্ট অফ ক্যাপিটাল বলে দিচ্ছে। এখন এটা কোন ডিনোট, মানে আমি যা এতক্ষণ যা বললাম সেটা কোন ভ্যালু দ্বারা ডিনোট করে, সেটা হলো আর জিরো দ্বারা ডিনোট করে। ঠিক আছে, তাহলে আনলেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি বলুক, অথবা আনলেভার্ড ফার্মের কস্ট অফ ক্যাপিটাল বলুক, অথবা আনলেভার্ড ফার্মের ডাব্লিউএসএসসি বলুক, তুমি বুঝবা যে আর জিরোর মান দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে আর জিরো, আর ডি হলো তোমার কস্ট অফ ডেট। ঠিক আছে, এখন এই আর এসটা কি, আর এস হলো তোমার লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি। ঠিক আছে, লেভার্ড ফার্ম কি, ওই যে আমি যে লেভার্ড ফার্ম তো কি জানোই, আমি বুঝতে চাচ্ছি যে এটা, যে এখানে তুমি লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি বের করতেছো আনলেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি থেকে। হ্যাঁ, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে এটা, যে তোমার ওই যে তুমি দেখলা কি নো ডেট সিচুয়েশন থেকে ডেট সিচুয়েশনে গেলা। ঠিক আছে, ওই জিনিসটা দেখালাম। তো বিষয়টা এরকম যে যখন তোমার ফার্মে শুধু ইকুইটি ফাইন্যান্সিং আছে, কোনো ডেট নাই, এখন হঠাৎ করে যখন ডেট ইস্যু করবা, তখন তোমার যেটা হবে যে ইকুইটি হোল্ডার্সদের যে ফাইন্যান্সিং ছিল, ইকুইটি হোল্ডারদের কাছ থেকে যে টাকা সংগ্রহ করছো, ইকুইটির কস্ট তোমার বেড়ে যাবে, তাহলে কস্ট অফ ইকুইটি তোমার বেড়ে যাবে। তাহলে এটাকে কি বলা হচ্ছে,
এটা কোন ফার্মের কস্ট অফ ইকুইটি? আনলেভার্ড ফার্মের তো কস্ট অফ ইকুইটি অবশ্যই না, এটা একটা লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি। ঠিক আছে, হ্যাঁ, মানে লেভার্ড ফার্ম অর্থাৎ যেই ফার্মে ডেটও আছে, তাহলে যেই ফার্মে ডেটও আছে ওই ফার্মের ইকুইটি হোল্ডার্সরা বেশি রিটার্ন চায়। হ্যাঁ, যেই ফার্মে ডেট নাই ওই ফার্মে ইকুইটি হোল্ডার্সরা কম রিটার্ন চায়। যেই ফার্মে ডেট আছে ওই ফার্মে ইকুইটি হোল্ডার্সরা কেন বেশি রিটার্ন চায়? এর কারণ হলো ওই ফার্মে তাদের রিস্কটা বেশি। রিস্কটা বেশি কেন? কারণ হলো ডেট হোল্ডারদের আগে পেমেন্ট করতে হয়। কোনো বছর যদি ইনকাম কম হয় কোম্পানি, তাহলে সে হয়তো সব টাকা ডেট হোল্ডারদের দিয়ে দিবে, কারণ ডেটের আগে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। ঠিক আছে, তারপর যদি কিছু বাকি থাকে তাহলে সে শেয়ার হোল্ডার পাবে, আর না থাকলে পাবে না। ঠিক আছে, এই যে একটা রিস্ক তার নিতে হচ্ছে ইকুইটি হোল্ডারদের, ডেট যত বেশি রিস্ক তাদের তত বেশি। ঠিক আছে, তো আলটিমেটলি যখন রিস্ক বেশি থাকে তখন মানে এটার বিপরীতে রিটার্ন বেশি চায়, না হলে তারা কি ওই ফার্মে ইনভেস্টমেন্ট করবে না। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কস্ট অফ ইকুইটি বেড়ে যায়। তাহলে একটা লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি কেমনে বের করবা? সেটা হলো এই যে এটা হলো আনলেভার্ড কস্ট অফ ইকুইটির সাথে এই ফর্মুলাটা ইউজ করে দেন তুমি লেভার্ড ফার্মের কস্ট অফ ইকুইটি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তো লেভার্ড কস্ট অফ ইকুইটি, কস্ট অফ ক্যাপিটাল, এইসব ওয়ার্ড শুনে কনফিউজ হয়ে যাওয়া যাবে না যে কোশ্চেনে কোন ভ্যালু দিচ্ছে। কোশ্চেনে যেই ভ্যালু দিচ্ছে এটা ভালোভাবে বুঝতে হবে যে কি দিচ্ছে। ঠিক আছে, এখন এখানে কিন্তু 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে কোনো কোথাও গুণ দেওয়া হয়নি, কারণ এটা হলো নো ট্যাক্স সিচুয়েশনের কথা বলছি। এই ফর্মুলাটাই জাস্ট 1 মাইনাস ট্যাক্স রেট দিয়ে এই সেকেন্ড অংশটাকে গুণ যাবে। ঠিক আছে, কখন? যখন ট্যাক্সের সিচুয়েশন থাকবে। ঠিক আছে, তাহলে আমি দুটা কম্পারিজন দেখাই দিচ্ছি। এই যে আমি যা বললাম এই 2 নাম্বার প্রপোজিশনে, সেটার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হলো এই দুটা চার্ট। ঠিক আছে, এখন আমি কি বলছি? R0 WSSC সমান, ঠিক আছে, মানে এই যে কস্ট অফ ইকুইটি অফ আনলেভার্ড ফার্ম আর আনলেভার্ড ফার্মের কস্ট অফ ক্যাপিটাল সমান। ঠিক আছে, তাহলে এই দুটো সমান। ঠিক আছে, আচ্ছা আরবিটা তোমার এখানে ফিক্স থাকতেছে। আচ্ছা ফিক্স থাকা এখানে সমান দ্বারা কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে সমান দ্বারা ডেট টু ইকুইটি, এই অ্যাক্সিসটা কি? ডেট টু ইকুইটি রেশিও। অর্থাৎ কি, যে তোমার আরবি কি আগে? আরবি হলো কস্ট অফ ডেট, অর্থাৎ ডেট টু ইকুইটি রেশিও তুমি যতই বাড়াও এবং কমাও, ডেট হোল্ডাররা কিন্তু বেশি রিটার্ন চায় না যে আপনার কোম্পানিতে বেশি ডেট হোল্ডার আছে এর কারণে আমাকে রিটার্ন বেশি দিতে হবে। বিষয়টা এরকম না, মানে আমাকে ইন্টারেস্ট পেমেন্ট বেশি করতে হবে। তো ডেট হোল্ডারদের কস্ট অফ ইকুইটি সেমই থাকে, ডেট টু ইকুইটি রেশিওর উপর ডিপেন্ডেন্ট না, এর কারণে এরকম। ঠিক আছে, আর এই দ্বিতীয় যে লাইনটা, এটার ব্যাখ্যা আমি লিখছিলাম। ওকে, সো এটা না তো, এই লাইনটা হ্যাঁ না, ঠিক আছে, এটা কি? এইটা হলো কস্ট অফ ইকুইটি অফ আনলেভার্ড ফার্ম। ঠিক আছে, তো এই যে তুমি যখন ডেট বাড়াবা তখন তোমার এই বি এর ভ্যালু বড় হবে, এই বি এর ভ্যালু বড় হবে। তো এর ফলে কি হয়ে যাবে? তোমার কস্ট অফ ইকুইটি অফ লেভার্ড ফার্মের যে কস্ট অফ ইকুইটি সেটা বেড়ে যাবে, এই আরএস এর মান বেড়ে যাবে। ঠিক আছে, ডেট যত বাড়বে এই আরএস তত বাড়তেছে, এই যে কারণে আরএসটা বাড়তেছে। কিন্তু এই যে R0 আনলেভার্ড ফার্মের মানে অল ইকুইটি ফার্মের যে কস্ট অফ ইকুইটি, সে কস্ট অফ কস্ট অফ ইকুইটি, সেটা কি আলটিমেটলি কি? সেটা তো সেমই থাকতেছে। এই ডেট বাড়ার ফলে এটা বাড়তেছে, এটা তো সবসময় সেমই থাকতেছে নর্মাল সিচুয়েশনে। ঠিক আছে, তো আলটিমেটলি এর কারণে এটাও এইভাবে তোমার ফিক্সড, মানে সবসময় সেম বলতে ডেট টু ইকুইটি রেশিও চেঞ্জের সাথে এটা সম্পর্ক না, ডেট টু ইকুইটি রেশিও চেঞ্জের সাথে এটা এফেক্ট হচ্ছে, এর কারণে এটা বাড়তেছে। তাহলে এই গ্রাফটা যদি কম্পেয়ার করি, এটা আরবিও এটা আরবি এর মতো, এখানে নিচে আরেকটা লাইন আসছে আরবি ইন্টু 1 মাইনাস টিসি, অর্থাৎ হলো যে কস্ট অফ ডেটটা সেটা একটু কমে যাচ্ছে ট্যাক্স সিচুয়েশনে। হ্যাঁ, ট্যাক্স বেনিফিটের কারণে কস্ট অফ ডেটটা একটু কমে যাচ্ছে। ঠিক আছে, আর এইটাও তো একই আছে, আর ডাব্লিউএসএসসি টা এরকম হয়ে গেল কেন? আচ্ছা এই অ্যাক্সেসে কি আছে? ডেট টু ইকুইটি রেশিও। এই যে এই যে লাইনটা এটা নিচে নামতেছে, এটার অর্থটা কি? এটার অর্থ হলো এটা যে ডেট টু ইকুইটি রেশিও বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে তোমার, যে তোমার ডাব্লিউএসএসসি এর মান এটা কি কন্টিনিউয়াসলি কমতেছে। ডেট টু ইকুইটি রেশিও যত বাড়তেছে তোমার কস্ট অফ ক্যাপিটাল কমতেছে। কেন কস্ট অফ ক্যাপিটাল কমতেছে? এর কারণ হলো এই যে তোমার ডেট টু ইকুইটি বাড়ার সাথে সাথে তুমি আলটিমেটলি একটা ট্যাক্স বেনিফিট পাচ্ছ। ঠিক আছে, হুম, তো মানে কস্ট যত বেশি ডেট নিবা তাহলে তোমার ট্যাক্স বেনিফিটের অ্যামাউন্টটা অত বেশি হবে। এর ফলে যেটা হচ্ছে তোমার আলটিমেটলি যে তোমার কস্ট অফ ক্যাপিটালটা কমে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে কিছু ফর্মুলা দিয়ে মতো করে অ্যাড করছি কারণ পরে ম্যাথগুলোতে লাগে। ভ্যালু অফ আনলেভার, বলো, এই যে পরে ম্যাথ শুরু। হ্যাঁ বলো। ওই উপরের ওইটাতে যাও তো, গ্রাফটাতে আরেকবার যাও তো, হ্যাঁ হ্যাঁ, গ্রাফে আসছি গ্রাফটাতে আরেকবার যাও। আসছি। সেকেন্ড চিত্রতে আর ডাব্লিউ এসিসি কি? এটা জাস্ট আর ও যেটা ছিল আগে, এখন যেহেতু আর ডেট নিচ্ছি ডাব্লিউএসএসসি এখানে হলো আর ডাব্লিউ এসিসি হচ্ছে
না, ওই আচ্ছা শোনো, আরও যেটা ছিল আগের এখানে শোনো, নোডের এখানে সিচুয়েশনে ওইটাই না বলতেছি এখন। এই যে এই দ্বিতীয় ফার্মের জন্য আর জিরো রেলিভেন্ট না খুব একটা, ঠিক আছে। আর জিরো লাগতেছে আর এস বের করার জন্য হয়তো, কিন্তু এমনি আর জিরো তার লাগতেছে না। এমনি আর জিরো মানে কি? আর জিরো মানে হলো একটা অল ইকুইটি ফার্মের কস্ট অফ ক্যাপিটাল। তো ও তো অল ইকুইটি ফার্ম না, ও অল ইকুইটি ফার্মের কস্ট অফ ক্যাপিটাল দিয়ে কি করবে? ঠিক আছে, তো এর কারণে এটা গ্রাফে আলাদা করে প্লট করা হয়নি। হ্যাঁ, আর এখানে কি এই আর জিরো কি আর ডাব্লিউএসএসসি সমান হয় সব সময়? বিষয়টা হলো সবসময় সমান হয় না, সমান হয় অল ইকুইটি ফার্মে সমান হয়, ঠিক আছে। আর জিরো এবং আর ডাব্লিউএসএসসি, ডাব্লিউএসএসসি মানে কি বলছি আমি আবার রিপিট করতেছি, যে ডাব্লিউএসএসসি মানে একটা ফার্ম যত ধরনের ফাইন্যান্সিং করছে, সে ধরনের ডেট ফাইন্যান্সিং করছে, ইকুইটি ফাইন্যান্সিং করছে, প্রেফার স্টক ইস্যু করছে, সব ধরনের ফাইন্যান্সিং এর কস্ট গুলা একসাথে করে একটা ওয়েট অনুযায়ী গুণ দিয়ে আলটিমেটলি একটা কি, একটা ফাইনাল কস্ট বের করে, যে এটা হলো আমার কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে। এটা হলো ডাব্লিউএসএসসি। এখন যেই ফার্মে শুধুমাত্র ইকুইটি ফাইন্যান্সিং করা হয়েছে, তো সেই ফার্মে তো ইকুইটি ফাইন্যান্সিং এর কস্ট যা, কস্ট অফ ক্যাপিটালও তা। কিন্তু এই ফার্মে তো শুধু ইকুইটি ফাইন্যান্সিং করা হয়নি, এই ফার্মে ইকুইটি ফাইন্যান্সিং ও করা হয়েছে, ডেট ফাইন্যান্সিং ও করা হয়েছে। তাহলে এই ডাব্লিউএসএসসিটা গঠিত হয়েছে তোমার ইকুইটি ফাইন্যান্সিং এর কস্ট প্লাস ডেট ফাইন্যান্সিং এর কস্ট, দুটাকে তার ওয়েট দিয়ে গুণ করে যোগ করে আলটিমেটলি তুমি আরডব্লিউএসএসসি পাইছো, ঠিক আছে। তো এই কস্টের মধ্যে তোমার ডেটের কস্ট ইনক্লুডেড। তো যেহেতু ডেট টু ইকুইটি রেশিও বাড়ার সাথে সাথে তোমার আলটিমেটলি কি হয়ে যাচ্ছে, যে তোমার ডেটের অ্যামাউন্টটা বাড়তেছে, তো ডেটের অ্যামাউন্ট বাড়লে আলটিমেটলি তোমার ওই ট্যাক্স বেনিফিট বেশি পাচ্ছ, ঠিক আছে। এর কারণে আরডব্লিউএসএসসি কমতেছে। এখন কনফিউশন আছে? না বুঝছি এখন। আচ্ছা, এখন আমি এইগুলো ম্যাথে লাগবে, একটু খেয়াল করিও। আর এটা হট করে ফর্মুলা দেখলে মনে যেন অনেক কঠিন কিছু, এটা একটা বেসিক কনসেপ্ট, ঠিক আছে। বুঝাই, তো একটা আনলেভার্ড ফার্মের ভ্যালু বের করতে চাচ্ছ। হ্যাঁ, আমরা একটু পড়ছি যে আনলেভার্ড ফার্মের ভ্যালুটা কি, লেভার্ড ফার্মের ভ্যালু সমান। আচ্ছা, লেভার্ড ফার্মের ভ্যালু হলো আনলেভার্ড ফার্মের ভ্যালু সমান, অথবা যদি ট্যাক্স থাকে তাহলে ওই আনলেভার্ড ফার্মের ভ্যালুর সাথে এই ট্যাক্স শিল্ডকে বন্ড দিয়ে মানে ডেট দিয়ে গুণ দিব। কিন্তু এই যে আনলেভার্ড ফার্মের ভ্যালু, এই ভ্যালুটা আমি কেমনে বের করব? ঠিক আছে, এই ভ্যালুটা বেসিক্যালি তোমার হলো আনলেভার্ড ফার্ম মানে কি, তার শুধু ইকুইটি ক্যাপিটাল আছে, তাহলে তার মার্কেটে যে পরিমাণ শেয়ার আছে ওই শেয়ারের টোটাল অ্যামাউন্ট বের করে ফেললে, যে এতগুলা শেয়ার দাম এত, মার্কেট ভ্যালু অফ ইকুইটি বের করে ফেলে তুমি ভ্যালু অফ আনলেভার্ড ফার্ম পেয়ে যাচ্ছ, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা ওয়ে আছে, আরেকটা ওয়ে বের করার কি, আরেকটা ওয়ে হলো এইটা, ঠিক আছে। আরেকটা ওয়ে হলো এইটা, ঠিক আছে, কারণ তোমার হয়তো ভাবে না দেওয়া থাকতে পারে কোশ্চেনে, তখন তোমার কি করতে হবে, ইবিআইটি হয়তো কোশ্চেন দেওয়া আছে, ইবিআইটি থেকে ইন্টারেস্ট কি বাদ যাবে? ইন্টারেস্ট কেন বাদ যাবে? এটা তো আনলেভার্ড ফার্ম, এখানে তো ইন্টারেস্টের বিষয় আসতেছে না। ইন্টারেস্ট তো দিবে যারা ডেট ফাইন্যান্সিং করছে, তারা ইন্টারেস্ট পেমেন্ট করবে, ঠিক আছে। আনলেভার্ড ফার্মে জাস্ট ইবিআইটি থেকে কি বাদ যাবে? ট্যাক্সটা বাদ যাবে। তাহলে ইবিআই থেকে ট্যাক্স বাদ দেওয়া মানে ইবিআইটি ইনটু 1 মাইনাস ট্যাক্স রেট। হ্যাঁ, কথা তো একই। তাহলে আমি আলটিমেটলি ইকুইটি হোল্ডার্সদের ক্যাশ ফ্লোটা পেয়ে গেছি, ঠিক আছে। এখন আমি এটার ভ্যালু বের করতে চাইলে এটাকে তো আমার প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসতে হবে। এটা যদি আমাকে বলে যে প্রত্যেক বছর ইবিআইটি সেম, ঠিক আছে, কনস্ট্যান্ট হারে বাড়তেছে, তখন আমরা কি জানি যে একটা পারপেচুইটির ফর্মুলা কি, যে একটা ক্যাশ ফ্লোর অ্যামাউন্টকে ইন্টারেস্ট রেট দিয়ে ভাগ দিলে আমরা পারপেচুইটির ভ্যালুটা পেয়ে যাই, ঠিক আছে। তো একইভাবে তোমার এই যে ভ্যালুটা, মানে এই যে ক্যাশ ফ্লো, ঠিক আছে, তুমি ক্যাশ ফ্লো এভাবে বের করছো, এই ক্যাশ ফ্লোকে তুমি ইন্টারেস্ট রেট দিয়ে ভাগ দিবা। এখন কোশ্চেন হলো কোনটা হবে ইন্টারেস্ট রেট। এটা কি একটা অল ইকুইটি ফার্ম, তাহলে অল ইকুইটি ফার্মকে তুমি ডিসকাউন্টিং করবা কি দিয়ে? চিন্তা করো, অল ইকুইটি ফার্মকে কি কস্ট অফ ডেট দিয়ে ডিসকাউন্টিং করতে পারবা? কস্ট অফ ডেট তো তার নাই, তাহলে কি দিয়ে ডিসকাউন্টিং করতে হবে? কস্ট অফ ইকুইটি দিয়ে। অল ইকুইটি ফার্মের কস্ট অফ ইকুইটি। এখন এখানে যদি কস্ট অফ ইকুইটি না দিয়ে যে অল ইকুইটি ফার্মের কস্ট অফ ক্যাপিটাল দেওয়া থাকতো, তাহলেও একই কথা, অল ইকুইটি ফার্মের কস্ট অফ ক্যাপিটাল এবং কস্ট অফ ইকুইটি সেম, ঠিক আছে। আর এই আরডব্লিউএসএসসি আর এখানে যদি আরডব্লিউএসএসসি হয় সেটা সেম না। এই ডাব্লিউএসএসসিটা হবে তোমার লেভার্ড ফার্মের কস্ট অফ ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে লেভার্ড ফার্মে কি করতেছো, যে তুমি ক্যাশ ফ্লোকে লেভার্ড ফার্মের কস্ট অফ ক্যাপিটাল দিয়ে ভাগ দিচ্ছ, ঠিক আছে, মানে যেখানে ডেট ফাইন্যান্সিংও আছে, ঠিক আছে। এখন তুমি যদি মানে এই ইকুইটির অ্যামাউন্টটা কেমনে বের করতে পারো, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল ছোট। আনলেভার ফ্রম প্লাস লেবার ফ্রম দুইটার ক্ষেত্রেই 1 - ট্যাক্স রেটকে অ্যাডজাস্ট করছে, তো ওটা তো আনলেভার ছিল, ওটার মধ্যে কেন ট্যাক্স রেটটাকে অ্যাডজাস্ট করছে আরেকবার যদি বলতাম। আনলেভার্ড হ্যাঁ, ফার্মে প্রথমটার মধ্যে তো আনলেভার। ট্যাক্স থাকলে তো ট্যাক্স দিবে, আনলেভার্ড ফার্মরা কি আবার লেবার ট্যাক্স দেয় না ফার্মে নাকি? তো আনলেভার্ড ফার্ম, ইন্টারেস্ট আচ্ছা, ছিল না, ওর কনফিউশন ইন্টারেস্ট কোথায় হয়েছে অ্যাডজাস্ট আমি করে নাই বুঝছি। কেন? ও এখানে দেখছে যে ট্যাক্সটা এই পাশে আছে, এই পাশে নাই,
তখন ও মনে করছে যে আনলেভার ফার্মে হয়তো ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট হয় না, ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট হয় লেবার ফার্মে। এখানে তো তুমি এটা বুঝতে হবে এখানে কিভাবে দিচ্ছে। এখানে বলছে যে যখন লেবার ফার্মের ভ্যালু বের করবা তখন আনলেবার ফার্মের ভ্যালুর সাথে ট্যাক্স শিলটা যোগ করবা, ঠিক আছে? কিন্তু এখানে এটা কথা বলা নাই যে আনলেবার ফার্মের ভ্যালু বের করার সময় তুমি ট্যাক্সের অ্যামাউন্ট বাদ দিবা না, ঠিক আছে? আচ্ছা ক্যাশ ফ্লো, তোমার আনলেভার ফার্মের ভ্যালু বের করতে হলে আনলেভার ফার্ম কি পরিমাণ ক্যাশ ফ্লো জেনারেট করতেছে সেটা বের করা লাগবে। ওই ক্যাশ ফ্লোটা বের করতে হলে তোমার ট্যাক্সটা বাদ দেওয়া লাগবে, ঠিক আছে? তুমি যে ট্যাক্স বাদ দিচ্ছ আচ্ছা ওটা তো আচ্ছা একটা বুঝতে ইয়ারলি পারছি বুঝতে ট্যাক্স, পারছি, ঠিক আছে এটা ঠিক তো আছে। ট্যাক্স রেট ইনটু ডেটের অ্যামাউন্ট না, ওটা তো জাস্ট জি একটা জি ইয়ারলি ট্যাক্সের অ্যামাউন্ট, ঠিক আছে? বুঝতে পারছি। হুম, জি ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি ধরো কিন্তু একটা লেবার সাকর, ফার্মে, লেবার ফার্মে আমাদের ইন্টারেস্ট, হুম বলো এখানে ইন্টারেস্ট অ্যাডজাস্ট করার দরকার ছিল না? প্রথমে ইন্টারেস্ট বাদ দিতাম না কোনটা লেবার কোনটা কোথায় ফার্মের কোথায় ক্ষেত্রে? কোথায়? যেহেতু ডেট আছে আমার ভ্যালু অফ লেবার ফার্মে, ইবিআইটির সাথে প্রথম ইন্টারেস্ট হ্যাঁ রেটটা হ্যাঁ বাদ হ্যাঁ দেওয়া দরকার না আমার? তারপরে না ট্যাক্স বাদ দিব? আহ, ইন্টারেস্ট তো বাদ দেয় নাই। এটা একটু লিখতে মনে হয় ভুল করছি। এটা হলো তোমার এরকম হবে, আমি দাঁড়া এক মিনিট, এটা একটু বই দেখে এখন শিওর হতো, আর মিটিং এর 2 মিনিট আছে। আমি আমি একটা লিঙ্ক দিচ্ছি।